আসসালামু আলাইকুম। সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৌলিক ও সাধিত ধাতু। মৌলিক ও সাধিত ধাতু। তো এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে গেলে প্রথমেই আমাদেরকে যে জানতে হবে যে আসলে ধাতুটা কি জিনিস। হ্যাঁ, ধাতুটা কি? ধাতুটা হচ্ছে একটা ক্রিয়াপদের মূল যে অংশ, যেটাকে ভাঙা যাচ্ছে না, সেটাকে বলা হবে হচ্ছে তাকে ধাতু বলবে। হ্যাঁ, ধাতুটা কি? ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল যে অংশ, তাকে ধাতু বলে। এখন কথা হচ্ছে এই ধাতু আবার দুই রকম হয়, একটা হচ্ছে মৌলিক এবং অন্যটি হচ্ছে সাধিত। এখন এই মৌলিক এবং সাধিত এই দুই ধরনের ধাতু সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, প্রথমেই আমরা চলে আসি কি বিষয়ে? প্রথমেই আমরা চলে আসব মৌলিক ধাতু সম্পর্কে জানবো আজকে। প্রথমেই আজকে আমরা জানবো মৌলিক ধাতুটা কি। মৌলিক ধাতু হচ্ছে, মৌলিক ধাতু বলা হয় যে সকল ধাতুকে আর কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ যে ধাতুগুলোকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হবে মৌলিক ধাতু। এবং এই মৌলিক ধাতুর কিন্তু আরেকটি নাম আছে, জানো তোমরা কি সেটা? মৌলিক ধাতুর আরেকটি নাম হচ্ছে সিদ্ধ ধাতু বা স্বয়ং সিদ্ধ ধাতু। আর স্বয়ং সিদ্ধ কেন বলছে? বলছে এই কারণে যে স্বয়ং সিদ্ধ বলছে এই কারণেই যে আমরা সাধারণত জানি যে মৌলিক শব্দ কোনগুলো? মৌলিক শব্দ হচ্ছে যে শব্দগুলোকে ভাঙা যায় না। আর মৌলিক ধাতু হচ্ছে কি? মৌলিক ধাতুই হচ্ছে যে যে ধাতুগুলোকে আর কোনোভাবেই ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, যার কারণে একে বলা হচ্ছে স্বয়ংসিদ্ধ ধাতু। এবং এই মৌলিক ধাতুগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। মৌলিক ধাতুর মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস কিন্তু আছে। কেমন আছে? আমরা জানি যে আমাদের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় কিন্তু বিভিন্ন ভাষা থেকে শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষায় ঢুকেছে, তাই না? যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন জাতিদের দ্বারা আমাদের দেশটা সবসময় শাসিত হয়েছে, যার কারণে সে বিভিন্ন জাতি, অর্থাৎ যেমন ওলন্দাজ, তারপরে হচ্ছে ডাচ যারা এসেছিল আর কি, এছাড়া ইংরেজ, তারপর ব্রিটিশ, এদের বিভিন্ন ভাষা কিন্তু আমাদের বাংলা ভাষায় আছে। আর যার কারণে ওই বিদেশের বিভিন্ন ভাষার ধাতুগুলোও কিন্তু আমাদের বাংলা ভাষায় ঢুকে গেছে। ঠিক একইভাবে কিন্তু আমাদের বাংলা ভাষা যখন সৃষ্টি হয়েছে, সেই সময় তারা যা বাংলা ভাষা যখন সৃষ্টি করেছে তখন তারাও কিন্তু সংস্কৃত পণ্ডিত ছিল, যার কারণে সংস্কৃত ভাষারও অনেক শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষায় ঢুকে গেছে। আর বাংলা ভাষায় ঢুকে যাওয়ার কারণেই কিন্তু ওই সকল সংস্কৃত শব্দের সংস্কৃত ধাতুগুলো কিন্তু আমাদের বাংলা ভাষায় ঢুকেছে। আর যার কারণে এই মৌলিক ধাতুর ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন দেখা যায়। তো সর্বপ্রথমে আমরা যে বিষয়টি লক্ষ্য করব, প্রথমেই আমাদের মৌলিক ধাতুর ক্ষেত্রে আসলে তিন ধরনের ধাতু ব্যবহার রয়েছে। একটা হচ্ছে সংস্কৃত ধাতু, একটা হচ্ছে সংস্কৃত ধাতু, অর্থাৎ সংস্কৃত ধাতুর যে বিষয়টা আসছে যে সংস্কৃত ভাষা থেকে কিছু কিছু ধাতু কিন্তু আমাদের বাংলা ভাষায় আসছে, যার কারণে কিন্তু আমাদের বাংলা ভাষায় সংস্কৃত ধাতুর একটি প্রাধান্য লক্ষ্য করা যায়। এরপরে একটা কি দেওয়া আছে, এরপরে ধরো আরো একটা আছে, সেটা হচ্ছে যে আমাদের বাংলা ধাতু। বাংলা ধাতু, বাংলা ধাতু মানে বাংলা ধাতু বলতে বোঝাচ্ছে যে আমাদের নিজস্ব বাংলা ভাষার নিজস্ব কিছু শব্দ কিন্তু রয়েছে, যেটা আমাদের এই অঞ্চলের মানুষ অনেক পূর্ব থেকেই কিন্তু ব্যবহার করে আসছে। আর যার কারণে সেই সকল শব্দের যে মূল যে ক্রিয়াপদের মূল অংশগুলোকে, ধাতুগুলোকে বলা হবে বাংলা ধাতু। অর্থাৎ বাংলা ধাতু বলতে আমাদের এই দেশীয় অঞ্চলের মানুষের মুখে যে ভাষা ছিল, সেই ভাষার যে মূল ধাতুগুলো, সেগুলোকে বলা হবে বাংলা ধাতু। এবং আরেকটি আছে, সেটা হচ্ছে বিদেশাগত। বিদেশাগত
ধাতু। বিদেশাগত ধাতুগুলো কেমন? বিদেশাগত ধাতু বলতে যেটা বললাম যে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ বা জাতি কর্তৃক আমাদের দেশটা কি হয়েছে, শাসিত হয়েছে, তাই না? আর শাসিত হওয়ার কারণে কিন্তু কি হচ্ছে, ওই বিভিন্ন ভাষা তারা যখন বছরের পর বছর এই দেশে এসে এই দেশের মানুষের সাথে বসবাস করেছে, ঘর সংসার করেছে, যার কারণে তাদের ভাষার শব্দ কিন্তু আমাদের ভাষার ভিতরে চলে আসছে। আর সেই সব ভাষার যে মূল যে ধাতুগুলো সেগুলো কিন্তু আমাদের বাংলা ভাষা সাহিত্যকেও কিন্তু সমৃদ্ধ করেছে। তো এই সংস্কৃত ভাষার ক্ষেত্রে আমরা যে ধরনের দেখতে পাই সেটা প্রথমেই দেখা যাচ্ছে যে, প্রথমে যদি আমি একটা শব্দ বলি অঙ্কন। অঙ্কন, অঙ্কন একটি শব্দ যেটাকে ভাঙলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে অঙ্ক, অঙ্ক যুক্ত অন, অঙ্কন। তাহলে এই যে অঙ্ক, এই অঙ্ক যে শব্দটা আসলে মূল ধাতু, এখানে কি, এখানে ক্রিয়াপদটা কি অঙ্কন, এবং এই ক্রিয়াপদের মূল অংশ কি অঙ্ক, অঙ্ক থেকে আসছে অঙ্কন। আর যার কারণেই এই অঙ্কন, এটা হচ্ছে কি সংস্কৃত, কারণ কি এই শব্দটাই কিন্তু সংস্কৃত ভাষার শব্দ, হ্যাঁ। এবং এই সংস্কৃত ভাষার শব্দের মূল অংশটা কি অঙ্ক, যেটা এটাকে বলা হবে কি সংস্কৃত ধাতু, ঠিক আছে। আর যেমন এরকম আরো একটি দেখি, যেমন দর্শন যদি আমরা বলি, তাহলে দর্শন কি আসছে, দৃশ যুক্ত অন, দর্শন। এই দর্শন শব্দ, দর্শন এটা কি, এটা কিন্তু আমাদের সংস্কৃত ভাষার শব্দ, এবং এই সংস্কৃত ভাষার শব্দ যেটার মূল অংশ কি দৃশ, এই দৃশটা হচ্ছে মূল অংশ, এবং তার সাথে যুক্ত হয়েছে অন, দর্শন। এইখানে এই দর্শন তার মানে কি বলছে যে এই দৃশ যে শব্দ অংশটি রয়েছে, এই অংশটিকে কি বলবো আমরা, সংস্কৃত ধাতু বলে আমরা পরিচিত করব। এরপরে যেটা বলা হচ্ছে বাংলা ধাতু। তাহলে বাংলা ধাতুটা কি? বাংলা ধাতুটা বলতে বোঝাচ্ছে যে যে সকল ধাতুগুলো কি হচ্ছে, যে আমাদের আরেকটা জিনিস বলে রাখি, যে এই বাংলা ধাতুগুলো কিন্তু আমাদের সংস্কৃত ধাতু যখন আমাদের বাংলা ভাষায় ঢুকে আসছে, তখন কিন্তু মানুষের মুখে মুখে, যেটা বললাম যে মানুষের মৌখিক ভাষা বলে একটা বিষয় ছিল, এবং মানুষের মুখে মুখে কিন্তু ভাষা কিন্তু চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। এবং এই মানুষের মুখে মুখে কিন্তু ভাষা যখনই চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু ধাতুগুলোরও চেঞ্জ হতে থাকে। এবং এই সংস্কৃত ভাষা কিন্তু আমাদের একটা কথা বলে রাখি, যে সংস্কৃত ভাষা আমাদের কিছু কিছু ভাষা আছে যেগুলো সংস্কৃত শব্দ ডাইরেক্ট আমাদের বাংলা ভাষায় এসেছে, আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো সংস্কৃত থেকে হালকা একটু চেঞ্জ হয়ে বাংলা ভাষায় ঢুকেছে, যেগুলোকে আমরা অর্ধ তৎসম বলি। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো সংস্কৃত থেকে একদম ওই প্রাকৃতির মাধ্যমে, অর্থাৎ মানুষের মুখে মুখে চেঞ্জ হতে হচ্ছে, একদম নতুন ভাবে বাংলা ভাষায় ঢুকে গেছে, হ্যাঁ, যেগুলোকে আমরা তদ্ভব ভাষা বলে বিবেচনা করে থাকি। তো এই বাংলা ধাতুটা হচ্ছে এই তদ্ভব যে শব্দগুলো সেইগুলো থেকে আসছে, অর্থাৎ সংস্কৃত ভাষা, এর উৎপত্তি কিন্তু সংস্কৃত ভাষা থেকে, হ্যাঁ, সংস্কৃত ভাষা থেকেই উৎপত্তি। কিন্তু এগুলো কি হচ্ছে, মানুষের মুখে মুখে সেগুলো প্রাকৃতের মাধ্যমে প্রচলিত হতে হতে কি হচ্ছে, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর পরিবর্তন হওয়ার কারণেই এটা সম্পূর্ণ নতুন ভাবে কিন্তু আমাদের বাংলা ভাষায় ঢুকে যাচ্ছে, যার কারণে এই শব্দগুলোকে বলা হবে বাংলা ধাতু। যেমন আমি যদি বলি আঁকা, আঁকা, আঁকা একটা শব্দ, এই শব্দটাকে আমরা মূল যে ভাঙবো, মূল ভাঙলে কি বের হবে, আঁক যুক্ত আ, ঠিক আছে। এখন এখানে আমি বলি যে আক যুক্ত আ, এই যে এখানে এই একটা শব্দ আছে আঁকা, এই আঁকা শব্দটা কিন্তু উৎপত্তি হয়েছে কিন্তু সংস্কৃত ভাষা থেকে, হ্যাঁ। এবং সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি হওয়ার পরে এটা কিন্তু মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এখানে কি আসছে, আঁকা আসছে। যেমন আক যুক্ত আ, আঁকা, এই যে আক, এটাও কিন্তু কি কি বলা হবে, বাংলা ধাতু বলা হচ্ছে। কিন্তু এদের উৎপত্তি সংস্কৃত থেকে কিন্তু পরিবর্তন হতে হতে একদম সম্পূর্ণ নতুন ভাবে বাংলা ভাষাকে সমৃদ্ধ করছে, যার কারণে এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে হচ্ছে বাংলা ধাতু। এরপরে যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি আরো দেখি যে দেখ, দেখা একটি শব্দ, তাই না, দেখা মানে কি কোনো কিছু দেখা, এটা কিন্তু একটা ক্রিয়াপদ, তাই না। এই ক্রিয়াপদটাকে যদি আমরা যদি ভাঙি তাহলে কি হবে, দেখ যুক্ত আ, দেখা। তাহলে
তাহলে এই যে দেখ যুক্ত আ, দেখায়, দেখা যে ক্রিয়াপদটা, এই ক্রিয়াপদের যে মূল যে অংশটা রয়েছে, অর্থাৎ এই যে এই দেখ যে অংশটি রয়েছে, এটাকে আমরা ধাতু বলবো। এবং কি ধাতু? এগুলো হচ্ছে বাংলা ধাতু। কারণ কি? এটা সম্পূর্ণ নতুন ভাবে, এটার উৎপত্তি সংস্কৃতিতে থাকলেও এটা সম্পূর্ণ নতুন ভাবে কিন্তু বাংলা ভাষায় চলে এসেছে, যার কারণে এইগুলোকে সবগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো আমরা বাংলা ধাতু, তাই না? এবং বিদেশাগত ধাতু বলতে কি বোঝায়? বিদেশাগত ধাতু বলতে বোঝাবে যে বিদেশি শব্দ থেকেও কিন্তু বিভিন্ন শব্দ, বিদেশি ভাষার বিভিন্ন শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষায় এসেছে। আর যার কারণে আমাদের বিদেশি ভাষা থেকেও কিন্তু বিদেশি ধাতুর কিন্তু উৎপত্তি হয়েছে। কারণ বিদেশি শব্দের যে মূল যে ক্রিয়াপদের যে মূল যে অংশগুলো রয়েছে, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো বিদেশাগত ধাতু। যেমন খাটবে, খাটবে একটা শব্দ লিখেছি। তাহলে এখানে আমরা অনেক সময় বলি যে খাটবে, যত খাটবে তত ভালো হবে, তো যত খাটবে, যত খেটে লেখাপড়া করবে তত বেশি ভালো ফলাফল পাবে, এরকম বিভিন্ন খাটবে দিয়ে আমরা অনেক ধরনের কথা কিন্তু বলে থাকি। এই খাটবে একটা যে শব্দ, এই শব্দটাকে যদি আমরা ভাঙি তখন কি হবে? খাট যুক্ত বে, খাটবে। এইখানে এই যে এখানে মূল যে অংশটা আসছে, মূল অংশটা কি? খাট, তাই না? মূল এই যে খাটবে মানে খাটা, অর্থাৎ এটা কিন্তু একটা ক্রিয়াপদ, এবং এই ক্রিয়াপদের মূল অংশ কি? এই যে খাট, এবং এর সাথে কিন্তু প্রত্যয় যুক্ত হচ্ছে। তো যাই হোক, এই খাট যে মূল যে অংশ, এই খাটটাকে কি আর ভাঙা যাবে, বিশ্লেষণ করা যাবে? আর কিন্তু বিশ্লেষণ করা যাবে না। কেন যাবে না? আগেই কিন্তু বলেছি যে মৌলিক ধাতুকে কিন্তু কোনো সময় বিশ্লেষণ করা যায় না, বা ওটাকে কোনোভাবেই আর ভাঙা যাবে না। এখন এই খাটবে যখনই, এই খাটবে এইটাকে বিশ্লেষণ করা যাবে না, যার কারণে এটা কিন্তু মৌলিক ধাতু। এবং মৌলিক ধাতুর মধ্যেও ওই খাটবে এটা হচ্ছে একটি বিদেশি শব্দ, এবং এই বিদেশি শব্দের যে মূল অংশ বা ধাতু, এটাকে বলা হবে বিদেশাগত ধাতু। যেমন আরো আছে যে টানা, যদি আমরা বলি টানাটানি, আমরা অনেক সময় বলি না যে আমাকে নিয়ে এত টানাটানি করছো কেন? হ্যাঁ, অনেক সময় মারা বলে না যে আমাকে আমাকে নিয়ে এত টানাটানি করিস না, অনেক সময় বলে না, বলে। এই টানা একটি শব্দ, এই টানা শব্দটা এসেছে কোথা থেকে? টান, হ্যাঁ, টান যুক্ত টানা। এই যে টানাটানি, আমরা অনেক সময় টান, টানার যে শব্দটা আছে, টান যুক্ত টান মানে কোনো কিছুর প্রতি আকর্ষণ, তাই না? এই টান যে শব্দটা, এই টান শব্দ, এই যে মূল যে অংশটা, এটাও কিন্তু আসছে কোথা থেকে? এই বিদেশাগত ধাতু থেকে। কারণ কি? এই শব্দটাও কিন্তু বিদেশাগত শব্দ, যার কারণে এইগুলো ধাতুকেও আমরা কি বলবো? বিদেশাগত ধাতু বলেই পরিচিত, মানে বলে থাকি আমরা। যাই হোক, আমাদের মৌলিক ধাতু সম্পর্কে একটি ধারণা হয়ে গেল যে মৌলিক ধাতুটা কি? মৌলিক ধাতু হচ্ছে সেই ধাতু যে ধাতুকে কোনোভাবেই আর বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, তাই না? মৌলিক ধাতুর আরেকটি নাম হচ্ছে কি আছে? আরেকটি নাম হচ্ছে সিদ্ধ ধাতু বা স্বয়ং সিদ্ধ ধাতু, তাই না? মৌলিক ধাতুর আরেকটি নাম কি আছে? সিদ্ধ ধাতু বা স্বয়ং সিদ্ধ ধাতু। এবং এই মৌলিক ধাতুকে কয়টি ভাগে ভাগ করা হচ্ছে? সংস্কৃত ধাতু, তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সংস্কৃত ধাতু, দ্বিতীয় হচ্ছে বাংলা ধাতু, এবং তৃতীয় হচ্ছে কি? বিদেশাগত ধাতু। সংস্কৃত ধাতু কি? সংস্কৃত ভাষার যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে, সেই সব ভাষার সেই সব শব্দের যে মূল যে অংশগুলো আছে, সেইগুলোকে বলা হবে হচ্ছে সংস্কৃত ধাতু। এবং এই সংস্কৃত ধাতু থেকে যে সকল শব্দগুলো একদম পরিপূর্ণভাবে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় নতুনভাবে ঢুকেছে, সেগুলোকে বলা হচ্ছে বাংলা ধাতু। এবং বিদেশি ভাষার যে শব্দগুলো আছে এবং সেগুলো থেকে যে ধাতুগুলো আসছে, সেগুলোকে বলা হবে কি ধাতু? বিদেশাগত ধাতু। তাহলে আমাদের মৌলিক ধাতু সম্পর্কে একটু ধারণা হয়ে গেল শিক্ষার্থীরা। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে সাধিত ধাতু। হ্যাঁ, আমরা এর পরবর্তী অংশ যেটা আছে সেটা সাধিত ধাতু সম্পর্কে একটু আলোচনা করে নিব। শিক্ষার্থীরা, আমরা প্রথমেই যে বিষয়টি দেখবো যে সাধিত ধাতু, তাই না? সাধিত ধাতুটা আসলে কি? সাধিত ধাতু হচ্ছে, এর আগে আমরা কি করেছি? মৌলিক ধাতু বলেছি না?
এর সাধিত ধাতু হচ্ছে মৌলিক ধাতু বা নাম ধাতুর পরে যদি আ প্রত্যয় যুক্ত হয়। মৌলিক বা নাম ধাতু এর সাথে যদি যুক্ত হয় কি আ, বলছে কি মৌলিক বা নাম ধাতুর সাথে যদি আ প্রত্যয় যুক্ত হয় তখন তাকে বলা হবে সাধিত ধাতু। কেমন এটা আমরা বলি, যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এই পড়াচ্ছেন পড়াচ্ছেন যখনই আমরা বলবো পড়া, তাই না, পর যুক্ত আ, পড়া, এই পড়াটা কিন্তু কি বলছে, পড়াটা হচ্ছে সাধিত ধাতু। আর যখন আমরা পড়াচ্ছেন যখন বলবো তখন কিন্তু পড়া তার সাথে কিন্তু ধাতু আমার প্রত্যয় যুক্ত হচ্ছে, তাই না, এই জন্য পড়া ধাতুটা কিন্তু সাধিত ধাতু। কেমন বলছে যে মৌলিক এবং নাম ধাতুর সাথে যখন আ প্রত্যয় যুক্ত হয় তখন সেখানে গঠিত হয় সাধিত ধাতু। আমরা আবার বলি যে মৌলিক বা নাম ধাতুর সাথে যখন আ প্রত্যয় যুক্ত হয় তখন তাকে বলা হবে সাধিত ধাতু। এবং এই সাধিত ধাতু কিন্তু তিন ধরনের হয়ে থাকে। মৌলিক ধাতু যেমন তিন প্রকার পড়েছে আমরা, সংস্কৃত ধাতু, বাংলা ধাতু, বিদেশাগত ধাতু, ঠিক ওই একইভাবে এই সাধিত ধাতু কিন্তু তিন ধরনের হতে পারে। কি কি ধরনের তিন ধরনের হতে পারে? প্রথমে আসবে হচ্ছে প্রযোজক ধাতু। প্রথমে কি আসবে? প্রযোজক ধাতু। হ্যাঁ, প্রযোজক মানে কিন্তু যে প্রযোজনা করে, প্রযোজক মানে হচ্ছে যে প্রযোজনা করে, অর্থাৎ যে অন্যকে দিয়ে কাজ করান, এরকম যখনই বোঝায় তখন কিন্তু সেক্ষেত্রে সেটাকে কি বলা হবে, সেক্ষেত্রে বলা হবে হচ্ছে প্রযোজক ধাতু। এরপরে যেটা আছে নাম ধাতু, আমরা একটু বলি। নাম ধাতু, নাম ধাতুটা কেমন? নাম ধাতু হচ্ছে যখন বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয় পরে যদি আ প্রত্যয় যুক্ত হয় তখন সেটাকে বলা হবে কি নাম ধাতু। অর্থাৎ আ প্রত্যয় কিন্তু এখানে যুক্ত হবে সর্বক্ষেত্রেই, প্রযোজক ক্ষেত্রেও কিন্তু আ ধাতু যুক্ত হবে, আবার নাম ধাতুর ক্ষেত্রেও, সব ক্ষেত্রেই কিন্তু আ ধাতুটা কিন্তু যুক্ত হবে। কিন্তু এখানে কি বলছে, প্রযোজক ধাতুর ক্ষেত্রে কি বলছে, মৌলিক ধাতুর পরে কিন্তু আ প্রত্যয় যুক্ত হবে। এখানে কি বলছে, মৌলিক ধাতু তার সাথে কি যুক্ত হবে, আ যুক্ত হবে, তখন সেটা হয়ে যাবে প্রযোজক ধাতু। তাহলে প্রযোজক ধাতুটা কি? প্রযোজক ধাতু হচ্ছে মৌলিক ধাতুর সাথে যখন আ প্রত্যয় যুক্ত হবে তখন সেটাকে বলা হবে কি প্রযোজক ধাতু। যেমন আমরা যদি এখানে বলি যে পড়া, পড়াটাকে ভাঙলে কি হবে, পর যুক্ত আ, পড়া। যেমন এখানে আমি যদি বলি শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এই যে পড়াচ্ছেন, কে পড়াচ্ছেন, শিক্ষক পড়াচ্ছেন, কাকে পড়াচ্ছেন, ছাত্রদের। শিক্ষক কি নিজে কাজ করছে, নিজে পড়ছে? শিক্ষক কিন্তু নিজে পড়ছে না, কাউকে দিয়ে পড়াচ্ছেন, তাই না, ছাত্রদের দিয়ে পড়াচ্ছেন। যখন এরকম অন্যকে দিয়ে কাজ করানোর নিমিত্তে যখনই তোমার এই আ প্রত্যয় যুক্ত হবে তখন সেটাকে বলা হবে প্রযোজক ধাতু। কি বললাম আবার জিনিসটা আমরা বুঝি, যখন অন্যকে দিয়ে কোনো কাজ করানোর যখন প্রয়োজন হবে, যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তাই না, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই দেখাচ্ছেন, এই যখনই এই ধরনের যখন অন্যকে দিয়ে যখন কাজ করানো হবে, অন্যকে দিয়ে কাজ করানোর জন্য যে ক্রিয়াপদটা ব্যবহার করা হবে সেই ক্রিয়াপদে কিন্তু কি হয়, মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হয় এবং আ প্রত্যয় যুক্ত হওয়ার পরেই তখন সেটা কি হয়ে যাবে, তখন প্রযোজক ধাতু হয়ে যাবে। আমরা কি বলেছি যে নাম ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হলে কি হবে, সাধিত ধাতু হবে, তাই না, ঠিক ওই একইভাবে প্রযোজক ধাতু কি মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হবে। কিন্তু এখানে আ প্রত্যয়টা কিভাবে যুক্ত হবে, আ প্রত্যয়টা যুক্ত হবে অন্যকে দিয়ে কাজ করানোর নিমিত্তে, অর্থাৎ অন্যকে দিয়ে আমি কাজ করাবো সেইভাবে যদি ক্রিয়াপদের সাথে আ প্রত্যয় যুক্ত হয় তখন সেটাকে কি বলা হবে, প্রযোজক ধাতু। হ্যাঁ,
এবং যেমন এখানে পরা পরা পর যুক্ত আ পরা, তাই না? এখানে পর এই ধাতুটা কি প্রযোজক ধাতু। কারণ কি আমি যদি এখানে বলি শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এই পড়াচ্ছেন যে শব্দ ক্রিয়াপদটি রয়েছে সেই ক্রিয়াপদের এই পড়া ক্রিয়ায় পড়াচ্ছেন শব্দটা এসেছে কোথা থেকে? পড়া থেকে। আর পড়া যে এটা সাধিত যে ধাতু এইটা এসেছে কোথা থেকে? এই পর থেকে। যার কারণে এখানে এইটা প্রযোজক ধাতু হিসেবে পরিচিত। বোঝা গেছে শিক্ষার্থীরা? তাহলে তোমরা আরেকটু খেয়াল করো, এরপরে যেটা আছে নাম ধাতু। হ্যাঁ, এরপর যেটা আছে সেটা হচ্ছে নাম ধাতু। নাম ধাতুটা কিরকম হবে? নাম ধাতুটা হচ্ছে বলছে যে বিশেষ্য বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে যদি আ প্রত্যয় যুক্ত হয় তখন সেটাকে বলা হবে নাম ধাতু। যেমন এখানে কি বলছে? ঘুমা, ঘুমা। ঘুমা একটি শব্দ। এই ঘুমা দিয়ে যদি আমরা বলি তাহলে ঘুমা এই শব্দটা হচ্ছে ঘুম যুক্ত আ। এখানে এই যে ঘুম শব্দটি রয়েছে, ঘুমটা কি কি ধরনের শব্দ? ঘুম। এখানে দেখো এই ঘুমটা হচ্ছে তোমার এখানে বিশেষ্য, তাই না? আর এখানে ঘুমানোর কথা বলা হচ্ছে, এখানে এই বলেছে কি বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে যদি কোনো ধাতু আ প্রত্যয় যদি যুক্ত হয় তখন সেটাকে বলা হবে কি? তখন সেটাকে বলা হবে নাম ধাতু। এরপরে যেটা বলা হচ্ছে ধমকানো। আমরা অনেক সময় বলি না যে এত ধমকাচ্ছ কেন, বলি তো। এই ধমকানো বা ধমক যেটাকে আমরা বলি, দমকা যেটাকে বলি, আমরা বলি যে ধমকানো, তোমরা আমাকে ধমকাচ্ছ কেন, এই যে ধমকা। হ্যাঁ, ধমকাতে কি বলছে? ধমক যুক্ত আ, ধমকা। অর্থাৎ ধমকানো যদি আমরা শব্দটা বলি, আমরা অনেক সময় একজন আরেকজনকে ধমকাই, অনেকে বলে যে ধমকাচ্ছ কেন, এরকম। এই ধমকা যদি একটা শব্দ, এখানে এই মূল যে ধাতুটা আছে এই নাম ধাতুর পরে যখনই আ প্রত্যয় যুক্ত হবে তখন সেগুলোকে বলা হবে হচ্ছে নাম ধাতু। হ্যাঁ, নামের পরে নাম শব্দের যে ধাতু সেটাকে বলা হবে কি? নাম ধাতু। নাম শব্দের যে ধাতু সেটাকে বলা হবে কি? নাম ধাতু। এবং এই নাম ধাতু কিন্তু আমাদের অনেক মানে আমাদের বাংলা ভাষায় কিন্তু অনেকই ব্যবহার করা হয়। এরপরে একটা আছে, সেই ধাতুটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের ধাতু। কর্ম কর্তৃবাচ্যের ধাতু কেমন? কর্ম কর্তৃবাচ্যের ধাতু। এখন এই যে কর্ম কর্তৃবাচ্যের যে ধাতু, এই জিনিসটাকে কিন্তু আমাকে বুঝতে গেলে কিন্তু শিক্ষার্থীরা একটু ভালো করে বুঝবে তোমরা। এই জিনিসটাকে বুঝতে গেলে আমাদেরকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে যে ওখানে কিন্তু অনেক বিষয় আছে। কর্ম কর্তৃবাচ্য, বাচ্য মানে কি? কথা, তাই না? আমরা যখন কথাগুলো বলি একজন আরেকজন সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু সেখানে বাচ্যের সৃষ্টি হয়, তাই না? এক একজনের কথার ধরন কিন্তু এক এক রকম হয়। যার কারণে কিন্তু এখানে যে জিনিসটা দেওয়া আছে, একটা আছে কর্ম এবং একটা হচ্ছে কর্তৃ। কর্তৃ বলতে এখানে কি বোঝায়? কর্তাকে বোঝায়। কর্তা কে? কর্তা হচ্ছে যে কাজ করে। কর্তাকে? কর্তা হচ্ছে যে কাজ করে। এবং কর্মকে? কর্ম হচ্ছে কাজের ধরন। কর্মকে? কর্ম হচ্ছে কাজের ধরন। কেমন কাজের ধরন? এর আগে কিন্তু আমরা যখন কর্মের ক্লাস নিয়েছিলাম, কর্মের ক্লাসে নিতে গেলে কিন্তু আমরা বলেছিলাম যে একটি বাক্যের মধ্যে একাধিক কর্মপদ কিন্তু থাকতে পারে। আবার কোনো বাক্যে কর্মপদ থাকতেও পারে, আবার কোনো বাক্যে কর্মপদ নাও থাকতে পারে। কোথাও একটা কর্মপদ থাকতে পারে, আবার কোথাও দুটি কর্মপদও কিন্তু থাকতে পারে। তো কর্মপদ বলতে কিন্তু আমরা বলেছিলাম যে কর্মপদ হচ্ছে কাজের ধরন, এবং কর্মপদটাকে চিনব কি দিয়ে? কর্মপদটাকে চিনব হচ্ছে ক্রিয়াপদকে যখন আমরা কি এবং কাকে এই দুটি শব্দ দিয়ে যখন প্রশ্ন করব তখন কিন্তু আমরা যে উত্তরগুলো পাবো সেগুলোই কিন্তু কর্মপদ, তাই না? কর্মপদের চেনার উপায় আমরা কি বলেছিলাম? যদি ক্রিয়াপদকে আমরা কি এবং কাকে এই দুটো শব্দ দিয়ে যদি প্রশ্ন করি তখন যে উত্তরগুলো পাওয়া যাবে তখন সেটাকে বলা হবে কি? কর্মপদ। আর এখানে কি বলছে? কর্ম কর্তৃবাচ্যের ধাতু। অর্থাৎ এখানে কি বলছে? যে ক্রিয়াপদের সাথে যখন কর্তা অর্থাৎ যে কাজ করবে তার সম্পর্ক বেশি হয় না। কর্মকর্তৃ বাচ্যটা কি আগে সেটা জেনে নিই, যে ক্রিয়াপদের সাথে যখন কর্তার সম্পর্ক বেশি ভালো না হয়ে কর্মের সম্পর্ক বেশি হয়।
কর্তা মানে যে কাজ করে এবং কর্ম মানে কাজের ধরন, অর্থাৎ কর্তার সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকবে না। কার সাথে থাকবে? থাকবে কর্মপদের সাথে। হ্যাঁ, এটা কেমন? যেমন আমি যেমন বললাম যে তোমাকে অঙ্কটি করতে বলেছি, বললাম যে আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি। এখন দেখো এখানে, এখানে দেখো কর্তা কে? কর্তা হচ্ছে আমি, আমি কাজ করছি, তাই না? এখন দেখো এখানে বলছে কি কর্মপদ। কর্মপদ কি বলেছিলাম? কর্মপদ বলেছিলাম যে ক্রিয়াপদকে সবসময় কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এখানে কর্মপদ কি? ক্রিয়া কি? করতে বলেছি, তাই না? করতে বলেছি। এখন এই যে কি করতে বলেছি? অঙ্ক করতে বলেছি। কাকে করতে বলেছি? তোমাকে করতে বলেছি। তার মানে কি এই দুটোই কিন্তু কর্মপদ। এই দুটোই কি? কর্মপদ। এবং এবং এ কি আছে? এখানে আছে আমি কি? আমি হচ্ছে কর্তা। তাহলে কর্ম কর্তৃবাচ্য। তাহলে এই যে কথাটা বলা হচ্ছে এখানে কি বলা হচ্ছে? কর্ম কর্তৃবাচ্য। এবং এই কর্ম কর্তৃবাচ্যের যে ক্রিয়া, সেই ক্রিয়া কোনটা? করতে বলেছি, এই করা, তাই না? এখানে এই যে করাটা বলছে, এই করাটা হচ্ছে কি? এই করাটা কি বলছে? এই করাটা কিন্তু এই কর্মকর্তৃবাচ্য, তাই না? এবং এই কর্মকর্তৃবাচ্যের যে ক্রিয়াপদ রয়েছে, যেমন এখানে যে করাটা বলছে কর যুক্ত আ, করা, এখানে কি বলছে? এখানে বলছে করা, তাই না? এই যে করা, এই করাটা কি বলছে? এখানে এই করটা কি? এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের ধাতু। কারণ কি বলছে? কারণ এই কর্ম, দেখো আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি, এখানে করার কাজ, এই মূল হচ্ছে করতে বলা, তাই না? এটা ক্রিয়াপদ। এই করতে বলার সাথে কার সম্পর্ক? আমার কোনো সম্পর্ক আছে? আমার কিন্তু কোনো সম্পর্ক নেই, কারণ আমি কিন্তু ওখানে অঙ্কটা করব না, তাই না? অঙ্কটা করব না। কিন্তু এই অঙ্কটার সাথে কিন্তু এই করার একটা সম্পর্ক রয়েছে, যে কি করতে হবে? অঙ্ক করতে হবে। কাকে করতে হবে? তোমাকে করতে হবে। এই তোমার সাথেও কিন্তু এই করার একটা সম্পর্ক রয়েছে, অঙ্কের সাথেও তোমার একটা সম্পর্ক রয়েছে। কিন্তু এই যে আমি, এই যে কর্তা, এর সাথে কিন্তু এই ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। আর যার কারণে কি বলছে? এই যখনই কর্তার থেকে, কর্তার সাথে সম্পর্ক না হয়ে যখন এই কর্মপদের সাথে যখন ক্রিয়াপদের সম্পর্ক যুক্ত হয়, তখন সেগুলোকে কি বলা হয়? তখন সেগুলোকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। এবং এই কর্মকর্তৃবাচ্যের যে ক্রিয়াপদটা রয়েছে, তার যে মূল ধাতু, সেই মূল ধাতুকে বলা হবে কি? কর্মকর্তৃবাচ্যের ধাতু। তো শিক্ষার্থীরা, আজ আমরা এই সাধিত ধাতুর মধ্যে যে বিষয়গুলো জানলাম, যে সাধিত ধাতু সাধারণত মৌলিক বা নাম ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়। এবং এই সাধিত ধাতু তিনটা, একটা হচ্ছে প্রযোজক ধাতু, নাম ধাতু এবং কর্মকর্তৃবাচ্যের ধাতু। তো আজকে আমরা এই পর্যন্তই জানবো। শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে বসে এগুলো নিয়ে ভালোভাবে চর্চা করবে, বুঝবে। আশা করি তোমরা ভালো বুঝতে পারবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।